হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টার 3 আছে, ঠিক আছে, তার সেকেন্ড পার্টটা। তো আমি আগের ভিডিওতে হচ্ছে 21 নম্বর পর্যন্ত করে দিয়েছি, তো আজকে হচ্ছে 22 নম্বর প্রশ্নটা। দেখো যে ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন কত হয়, তো এটা অ্যান্সারটা হয়ে যাবে 0। ঠিক আছে, যে যদি কোনো বস্তু ভাসে তার আপাত ওজনটা হয়ে যায় 0। এবার যেটা 23 নম্বরের প্রশ্ন আছে যে ঘনত্ব কি, এটাকে লেখা যায় ভর বাই আয়তন। এই ফর্মুলাটা আমরা অনেক আগে থেকে শিখে আসছি। হ্যাঁ, ঘনত্ব সমান সমান হয় ভর বাই আয়তন। এবার দেখো যেটা 24 নম্বরের প্রশ্ন আছে যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব কি, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল বা কঠিন পদার্থের ঘনত্ব এবং 4°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। ঠিক আছে, এটাই আপেক্ষিক গুরুত্ব, এটাই আপেক্ষিক ঘনত্ব। তো এখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা বলাটা খুবই দরকার। তারপরে দেখো স্পেশাল নোট করা আছে যে আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন এবং এককবিহীন রাশি। কারণ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, দেখো যে উপরে কী হয়ে যাবে, কোনো কঠিন পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই হচ্ছে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, মানে উপরে লিখতে হবে এই ডিভাইডেড দিয়ে এটা, তার নিচে হচ্ছে 4°। তো দুটাই ঘনত্বের একক, আর ঘনত্বের একক কাটা যাবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব হচ্ছে এককবিহীন। আর যেহেতু একক থাকবে না, তাই মাত্রাটাও নেই এখানে। ঠিক আছে, এবার দেখো যেটা টপিক, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তো 25 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে পৃষ্ঠটান কাকে বলে। এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো যে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায়। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে বলা হয় পৃষ্ঠটান। মানে তরল পদার্থ যে আছে তার সবসময় বিন্দু আকারে থাকুক বা যে আকারে থাকুক, ঠিক আছে, সেটা তার যে ক্ষেত্রফলটা আছে, এরিয়াটা, সেটা সবসময় কি করতে চায়, কম। ঠিক আছে, তো তরলের মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল সংকোচনের একটা ধর্ম বা প্রবণতা, সেটাকে বলা হয় পৃষ্ঠটান। এবার দেখো যেটা 26 নম্বরের প্রশ্ন আছে যে পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি উদাহরণ দাও। তো মানে পৃষ্ঠটান কোথায় কোথায় হয় বা কোথায় কোথায় কাজ করে। তো দেখো, একটা হচ্ছে জলের উপর কীটপতঙ্গের হেঁটে চলা। ঠিক আছে, জলের উপরে কীটপতঙ্গগুলো হেঁটে চলে যেতে পারে, এখানে হচ্ছে পৃষ্ঠটানটা কাজ করে। জলের ফোঁটার গোলাকার হওয়া, বা বৃষ্টি যখন পড়ে তার যে ফোঁটাগুলো পড়ে সেগুলো গোলাকার শেপে হয়। ঠিক আছে, জলের উপর দাড়ি কাটার ব্লেডের ভাষণ, জলের উপর তেলের ফোঁটা ছড়িয়ে পড়া, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে পৃষ্ঠটানের কয়েকটা উদাহরণ। এবার দেখো যেটা 27 নম্বরের প্রশ্ন আছে যে তেল না জলের পৃষ্ঠটান বেশি। তো এখানে হচ্ছে জলের পৃষ্ঠটানটা বেশি হবে। তো এবার দেখো যেটা 28 নম্বরের প্রশ্ন যে পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। ঠিক আছে, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর প্রভাব করে, এটা প্রশ্নটা ভালো, এখান থেকে শর্ট প্রশ্ন হয়। তো এবার দেখো যেটা তাপমাত্রা। ঠিক আছে, তো এটা অ্যান্সারটা হয়েছে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। মানে যে তাপমাত্রা বাড়তে থাকে তরলটা, তাহলে পৃষ্ঠটানটা হ্রাস পাবে, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। একে কি বলা হয়, সংকট উষ্ণতা। তো এই যে সংকট উষ্ণতা, এই প্রশ্নটা অনেক সময় আলাদাভাবেই আসে যে সংকট উষ্ণতা কাকে বলে। ঠিক আছে, তো বোঝাই গেল যে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমবে। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট সময় আসবে যখন হচ্ছে তরলের পৃষ্ঠটানটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। মানে নির্দিষ্ট তাপমাত্রায় কমাতে বাড়াতে বাড়াতে এতটা তাপমাত্রায় পৌঁছায় যেতে হবে। ঠিক আছে, এই যে যখন পৃষ্ঠটানটা শূন্য হবে, সেই উষ্ণতাটাকেই বলা হচ্ছে সংকট উষ্ণতা। এবার দেখো দূষণ। তো জলের উপর তেল বা চর্বি ফেললে পৃষ্ঠটান হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, এটা এমনি বুঝতে হবে যে যদি মনে করো যে জলের উপর কোনো তেল ঢেলে দেওয়া যায়, তাহলে তার উপর যে পোকামাকড় বা কীটপতঙ্গগুলো হাঁটতে পারে না, তার মানে পৃষ্ঠটানটা কী হবে, হ্রাস পাবে। তারপরে দেখো যেটা 3 নম্বরের পয়েন্ট আছে যে দ্রবীভূত বস্তুর প্রকৃতি। ঠিক আছে, তো এটা হচ্ছে জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বেড়ে যায়, আর জলে যদি জৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান হচ্ছে কমে যায়। তো এই কয়েকটা জিনিস আমাদের হচ্ছে মনে রাখতে হবে। এবার দেখো যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে সান্দ্রতা। তো প্রশ্ন হচ্ছে, দেখো যে 29 নম্বরের প্রশ্ন যে সান্দ্রতা কাকে বলে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে চায়, সেই ধর্মকে বলা হচ্ছে সান্দ্রতা। আশা করি বোঝা গেল সান্দ্রতা কাকে বলে। যে মনে করো পাশাপাশি তরল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, যে ধর্মের জন্য
প্রবাহিতার স্তর যে আছে এই পাশাপাশি স্তর আপেক্ষিক বেগটা কী করতে যাবে, হ্রাস করতে যাবে, মানে কমাতে যাবে বেগটা। তো এই যে ধর্মটা এটাকে বলা হচ্ছে সান্দ্রতা। এবার দেখো যেটা 30 নম্বরের প্রশ্ন, যে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল কাকে বলা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাবে সান্দ্রতাকে। সান্দ্রতা যে আছে ওটাকে বলা হয় তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল। 31 নম্বরের প্রশ্নটা দেখো যে বিভিন্ন বিষয়ের উপর তার সান্দ্রতার প্রভাব, তো সান্দ্রতার কোন কোন বিষয়ের উপর প্রভাব আছে সান্দ্রতা, সেটা তো তাপমাত্রা, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে কিন্তু গ্যাসের হচ্ছে বাড়ে। তারপরে যে টপিকটা আছে মানে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চাপ, তো চাপ বাড়লে হচ্ছে সান্দ্রতা বাড়ে। তো এবার দেখো যেটা 32 নম্বরের প্রশ্ন আছে যে সেটা হচ্ছে সিজিএস ও এসআই পদ্ধতিতে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের একক লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে সিজিএস পদ্ধতিতে যে আছে, সেটা হচ্ছে ডাইন এস মানে সেকেন্ড পার সেমি -2, বা এটাকে কী বলা হয় দেখো পয়েজ। আর এসআই পদ্ধতিতে যেটা একক সেটা হচ্ছে নিউটন সেমি মিটার -2, বা এটাকে বলা হয় ডেকা পয়েজ। এবার দেখো 33 নম্বরের প্রশ্ন যেটা যে আছে সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো। তো একটা পয়েন্ট আমি এখানে করেছি, সেটা হচ্ছে দেখো যে ক্ষেত্রফলের প্রকৃতি, ঠিক আছে। তো সান্দ্রতা যে আছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের যে আছে তরলের ক্ষেত্রফল সেটার উপর নির্ভরশীল, আর যেটা ঘর্ষণ আছে সেটা আর কি তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। এরপরে দেখো আরেকটা এখানে পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে কাকে বলে, ঘর্ষণ কাকে বলে আর সান্দ্রতা কাকে বলে, তোমরা এগুলো জানো, তো এখানে লিখে দিলেই দুটা পার্থক্য আর কি হয়ে যাবে। এবার দেখো যেটা 34 নম্বরের প্রশ্ন আছে যে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ কি, নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নিয়মিতভাবে আর কি প্রবাহ হবে। তো দেখো কি আছে যে প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ যদি সবসময় অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাহলে সেই প্রবাহটাকে বলা হয় ধারারেখ প্রবাহ। মানে প্রতি মুহূর্তে একই দিকে তো একই যাচ্ছে, আবার বেগটাও হচ্ছে কনস্ট্যান্ট থাকছে আর কি, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ। এবার দেখো যেটা 35 নম্বরের প্রশ্ন আছে যে অশান্ত প্রবাহ কাকে বলে। তো এটা হচ্ছে প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান অভিমুখ যদি অপরিবর্তিত হয়, এখানে এটা কিন্তু অপরিবর্তিত ছিল, এটা পরিবর্তিত হয়, তাহলে সেই প্রবাহকে হচ্ছে অশান্ত প্রবাহ বলা হয়। এবার দেখো যেটা প্রশ্ন আছে 36 নম্বর যে ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে ধারারেখ সরল বা বক্ররেখা হতে পারে, ঠিক আছে, ধারারেখ সরল সোজাভাবেও যেতে পারে আবার বাঁকা করেও যেতে পারে। ধারারেখ পরস্পরকে হচ্ছে ছেদ করে না। তো এরকম প্রশ্ন আর কি আসবে। তো এই টপিকটা পরের দিন আমি শেষ করে দিব। তো যাই হোক আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।